where the mind is without fear and the head is held high, where knowledge is free. প্রিয় ছাত্রছাত্রী, আশা করি সকলে ভালো আছো। করোনা পরিস্থিতিতে অনলাইন ক্লাস আমাদের চলছে। মালদা জেলা প্রশাসনকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, তার সঙ্গে শিক্ষা দপ্তরকে ধন্যবাদ জানাই, কারণ এই অনলাইন ক্লাসের ফলে ছাত্রছাত্রী কিছুটা হলেও উপকৃত হচ্ছে, এটা আমি আশা করব। তো আমরা এর আগে চুম্বকত্ব নিয়ে পড়ছিলাম, মানে তড়িৎ প্রবাহের উপর চুম্বকের ক্রিয়া, চুম্বকের উপর তড়িৎ প্রবাহের ক্রিয়া, এগুলো আমাদের আলোচনা হয়ে গেছে। আজকে আমরা পড়ব চৌম্বক ধর্ম। চৌম্বক ধর্ম পড়তে গেলে দুটো রাশির উপর আমাদের ভালো করে জ্ঞান থাকা দরকার। একটা হচ্ছে বি, এটা একটা ভেক্টর রাশি। এই বিকে বলবো আমরা চৌম্বক ভেক্টর বলতে পারি, চৌম্বক ভেক্টর। এটা মূল রাশি চৌম্বক ভেক্টর। এটাকে আবার অন্য সময় চৌম্বক ক্ষেত্র প্রাবল্য বলি, ক্ষেত্র প্রাবল্য। এটাকে আমরা অনেক সময় চৌম্বক আবেশ ভেক্টর বলি, চৌম্বক আবেশ ভেক্টর। এটা কিন্তু মূল রাশি চুম্বকের। আর এর একটা সহায়ক রাশি আছে যেটাকে এইচ বলা হয়। এইচ এটা সহায়ক, এটা একটা ভেক্টর। তো এটাকে আমরা বলি চৌম্বক প্রাবল্য, চৌম্বক ক্ষেত্র প্রাবল্য না বলে আমরা শুধুমাত্র চৌম্বক প্রাবল্য। চৌম্বক প্রাবল্য বলবো। আসলে এটা বহিস্থ চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য, বহিস্থ চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য বা এক্সটার্নাল ফিল্ড। তো আমরা যদি কোনো কোথাও চৌম্বক ক্ষেত্র তৈরি করি, তো চৌম্বক ক্ষেত্রের তৈরির পিছনে যে কারণ হচ্ছে তড়িৎ প্রবাহ। যেমন আমরা তড়িৎ চুম্বক বানালাম, তড়িৎ চুম্বক যদি বানাই তো তড়িৎ প্রবাহ দিলে সেখানে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। তো তড়িৎ প্রবাহের ফলে যে চুম্বক তৈরি করছি আমরা, যেটা সোর্স, উৎস যেটা, সেটাকে আমরা তার প্রাবল্যটাকে এইচ দিয়ে আমরা ডিনোট করতে পারি। যেমন মনে করো এখানে একটা অশ্বক্ষুরাকৃতি চুম্বকের দুটো মেরু আছে। এটা একটা অশ্বক্ষুরাকৃতি চুম্বক। এটা যদি অশ্বক্ষুরাকৃতি চুম্বক হয়, তড়িৎ প্রবাহ দিয়ে এটা আমি চৌম্বক ক্ষেত্র তৈরি করতে পারি, তড়িৎ চুম্বক মনে করো এটা। তো এটা যদি এন মেরু হয়, এটা এস মেরু, তাহলে চুম্বক বলরেখাগুলো এন মেরু থেকে এস মেরুর দিকে যাবে। তো মনে করো এদিকে গেছে চুম্বক বলরেখাগুলো, এইদিকে গেছে। তো এর যে প্রাবল্য, এটাকে আমরা এইচ বলছি। এইচ, এখানে শূন্য মাধ্যম আছে, তো এই প্রাবল্যটাকে আমরা এইচ বলছি, অর্থাৎ বহিস্থ চুম্বকন প্রাবল্য হচ্ছে এইচ। কিন্তু এখানে যদি একটা আমরা লোহার এরকম লোহার একটা ঘনক রাখলাম বা লোহার একটা বস্তু রাখলাম এখানে, তো দেখা যাবে এই লোহাটা না থাকলে এখানে মনে করো তিনটা বলরেখা আছে। তোমরা জানো যে বলরেখাগুলো যদি ডেন্সলি পপুলেটেড হয়, অর্থাৎ ঘনভাবে সন্নিবিষ্ট থাকে, মানে ঘনভাবে থাকে, তাহলে প্রাবল্য বেশি হয়। তো এইচ, এটা যদি এই লোহার পিসটা না থাকতো তাহলে তিনটা বলরেখা আছে, কিন্তু লোহার পিসটা থাকার জন্য দেখা যাবে এখানে বলরেখার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
আমি এই লোহার পিসের জন্য বলরেখাগুলো নীল এই কালি দিয়ে লিখে দিচ্ছি। এই যে এরকম হচ্ছে। তাহলে এখন আগে 3টা ছিল, এখন দেখা যাচ্ছে 7টা। বলরেখার সংখ্যা বেড়ে গেছে, তার মানে এখানে চুম্বক প্রাবল্য যে এইচ ছিল সেটার মানটা বেড়ে গেছে। তাহলে এর ভেতরে দুরকম বলরেখা আমরা দেখতে পাচ্ছি। যেটা লাল কালি দিয়ে লেখা আছে সেটা হচ্ছে চুম্বকন রেখা, আর হলুদ দিয়ে যেটা লেখা আছে সেটাকে বলবো আমরা চুম্বক আবেশ রেখা। তাহলে মোট আবেশ রেখা মানে আবেশের জন্য এটা হয়েছে, এটা যে আবেশ তৈরি হয়েছে আবেশের জন্য এই বলরেখাগুলো হয়েছে। তাহলে দুরকম বলরেখার এখানে উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। বহিস্থ চুম্বক ক্ষেত্রের দরুন বলরেখা প্লাস এটা যে আবেশিত হলো আবেশের দরুন বলরেখা, ফলে মোট বলরেখার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তো মোট বলরেখার সংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে বুঝতে হবে এখানে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য বা চৌম্বক ভেক্টরটা বেড়ে গেছে। তো এখানে যে বি তৈরি হয়েছে, এখানে যে এখন চৌম্বক ক্ষেত্র তৈরি হলো, মোট চৌম্বক ক্ষেত্রটাকে আমরা বি দিয়ে লিখব, বি। তাহলে বি এই দুটো উপস্থিতি এখানে আছে, একটা চুম্বকনের জন্য আর একটা আবেশের জন্য। তো এটাকে যদি আমরা B0 বলি, এটাকে B0 বলছি আর এটাকে BM বলছি। তাহলে এই দুটোর জন্য তৈরি, ম্যাগনেটাইজেশনের জন্য এটা একটা ক্ষেত্র তৈরি হলো, আর একটা এখানে এইচ না বলে যদি এটাকে B0 বলতাম তো B0 একটা তৈরি হয়েছে। এই যে লাল রেখার জন্য হচ্ছে B0। তো এটা আমরা দেখতে পাচ্ছি। তো টোটালটা হচ্ছে বি, এটাকে আমরা অনেক সময় এইচও বলতে পারি। তো দেখো এখানে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে মিউ, এই মিউ রাশিটাকে মনে রাখতে হবে। মিউ রাশিটা হচ্ছে চৌম্বক ভেদ্যতা, পরম চৌম্বক ভেদ্যতা হচ্ছে μ0। তাহলে এই লোহার যদি চৌম্বক ভেদ্যতা মিউ হয় তো মিউ সমান আমরা লিখতে পারি মিউ সমান হচ্ছে B/B0, এটা লিখতে পারি। অর্থাৎ চৌম্বক ভেদ্যতা কাকে বলবো আমরা, যদি শূন্য মাধ্যমে থাকতো তাহলে B0 হতো, আর ওই মাধ্যমটা থাকলে হচ্ছে বি, মানে শূন্য মাধ্যমের কত গুণ বলরেখা তৈরি হচ্ছে সেটা হচ্ছে মিউ। শূন্য মাধ্যমে থাকলে যে কটা বলরেখা থাকলো সেটা, আর ওই মাধ্যম থাকলে যে কটা বলরেখা হচ্ছে তাদের অনুপাতকে বলা হচ্ছে মিউ। এটা হচ্ছে পরম চৌম্বক ভেদ্যতা মিউ। শূন্য মাধ্যম যদি হয় তাহলে এটা μ0 হবে। তাহলে B = হচ্ছে μB0। আর এভাবে আমরা লিখতে পারি এইচ এর যদি B0-র জায়গায় যদি এইচ রিপ্লেস করি তাহলে আমরা লিখতে পারি মিউ = B/H। একই জিনিস আমরা B0 দিয়ে লিখলাম তোমাদের সুবিধার জন্য, B0 না বলে আমরা এইচও বলতে পারতাম। তাহলে মিউ হচ্ছে B/H। এই কথাটার মানে হচ্ছে যে এখানে যে প্রাবল্য ছিল আগে শূন্য মাধ্যমে, এখন লোহার খণ্ডটা রাখার ফলে যে প্রাবল্য হলো তাদের অনুপাতকে বলা হচ্ছে মিউ। তো দেখা যাচ্ছে প্রাবল্য বেশি হচ্ছে, মানে বিটা এইচের থেকে অনেক বেশি। অর্থাৎ লোহার ভিতরে বলরেখা বৃদ্ধি পাবে, লোহাটা না থাকলে শূন্য মাধ্যম থাকলে বলরেখা কমে যাবে। আর এটা জানো বলরেখা বেড়ে গেলে প্রাবল্য, ক্ষেত্র প্রাবল্য বেড়ে যায়। তাহলে এই মিউটাকে আমরা এভাবে ডিফাইন করলাম। তো কেউ যদি মিউর ডেফিনেশন দিতে চায়, মিউর ডেফিনেশনটা আমরা এভাবে দিতে পারি, এইচ যদি 1 হয়ে যায় তাহলে মিউ = হবে ডি। একক বহিস্থ চুম্বক ক্ষেত্রে, এটা বহিস্থ চুম্বক ক্ষেত্র, তাহলে একক বহিস্থ চুম্বক ক্ষেত্রে কোনো পদার্থকে রাখলে তার মধ্যে যে চৌম্বক ক্ষেত্র আবিষ্ট হয় সেটাই হচ্ছে তার চৌম্বক ভেদ্যতা। এই সংজ্ঞাটা আমরা মিউয়ের দিতে পারি, এইভাবেও দিতে পারো, 3-4 ভাবে এর সংজ্ঞাটা দেওয়া যায়। তো এটা একটা ভালো সংজ্ঞা যে এইচ = যদি 1 হয় তাহলে মিউ = বি। অর্থাৎ একক বহিস্থ চুম্বক ক্ষেত্রে কোনো পদার্থকে রাখলে তার মধ্যে যে চৌম্বক ক্ষেত্র আবিষ্ট হয় তাকে বলা হচ্ছে মিউ বা চৌম্বক ভেদ্যতা মিউ। এখানে আরেকটা রাশিকে আমরা সংজ্ঞায়িত করতে পারি, সেটা হচ্ছে
আপেক্ষিক চুম্বক ভেদ্যতা মিউ আর, রিলেটিভ ম্যাগনেটিক পারমিয়াবিলিটি, এই মিউ আর সমান আমরা লিখতে পারি মিউ বাই মিউ জিরো। এই মিউ আর হচ্ছে আপেক্ষিক চুম্বক ভেদ্যতা আর মিউ জিরো হচ্ছে শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতা। তাহলে মিউ সমান আমরা লিখতে পারি মিউ আর মিউ জিরো, এই যে এটা আমরা লিখতে পারি মিউ সমান মিউ আর মিউ জিরো। অর্থাৎ কোনো মাধ্যমের চৌম্বক ভেদ্যতা আর শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতার অনুপাতকে বলা হচ্ছে মিউ আর। এটা আপেক্ষিক চুম্বক ভেদ্যতা আর এটা হচ্ছে পরম চৌম্বক ভেদ্যতা। মিউ জিরো হচ্ছে শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতা। এবার আমরা আরেকটা রাশি সম্বন্ধে জানব। আমরা আরেকটা চুম্বকন মাত্রা, চুম্বকন মাত্রা এটাকে আমরা আই দিয়ে লিখি, কারণ ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন, ইংরেজিটা হচ্ছে চুম্বকন মাত্রা, ইংরেজি হচ্ছে ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন। তো আই ইকুয়াল টু, তাহলে ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশনকে আমরা আই দিয়ে লিখি। তাহলে আই ইকুয়াল টু আমরা লিখতে পারি এম বাই ভি, যেখানে এম সমান হচ্ছে চৌম্বক ভ্রামক। তোমাদের আগেও বলেছিলাম যে চুম্বকত্বের মূল কারণ হচ্ছে চুম্বক ভ্রামক, এটা ইন্ট্রিনসিক, মানে চুম্বক ভ্রামক থাকলে তবে তো চুম্বকত্ব ধর্ম প্রকাশ পাবে। তাহলে মূল একক হচ্ছে চুম্বক ভ্রামক। তো এম হচ্ছে চুম্বক ভ্রামক আর ভি হচ্ছে বস্তুর আয়তন। তো ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন বা চুম্বকন মাত্রাকে কিভাবে সংজ্ঞায়িত করব? ভি যদি 1 হয় তাহলে আই ইকুয়াল টু এম হবে। অর্থাৎ কোনো পদার্থকে যদি চুম্বক ক্ষেত্রে স্থাপন করি, বহিস্থ চুম্বক ক্ষেত্রে স্থাপন করি, তাহলে পদার্থটা কি হবে? আবেশ হয়ে যাবে। আবেশের দরুন সে কিছুটা চুম্বকত্ব লাভ করবে, মানে সাময়িকভাবে সেটা চুম্বক হয়ে যাবে, সেটা জানি আমরা। কারণ এটা একটা চুম্বক, এর কাছে যদি লোহার দণ্ডটা নিয়ে যাই তাহলে এটাতে আবেশ ঘটবে। লোহার দণ্ডটা তখন যতক্ষণ এটা থাকবে ততক্ষণ এটা চুম্বকিত থাকবে, তাই এটা চুম্বকিত হয়ে যাবে। আর এখানে যে রাখছি এর বহিস্থ চুম্বক ক্ষেত্র এখানে আছে। তাহলে কোনো চুম্বক পদার্থকে যদি বহিস্থ চুম্বক ক্ষেত্রে রাখা যায় তো পদার্থটি সাময়িকভাবে চুম্বকত্ব লাভ করে। তো একক আয়তনে আবিষ্ট চুম্বক ভ্রামককে বলা হচ্ছে চুম্বকন মাত্রা। কোনো পদার্থকে যদি বহিস্থ চুম্বক ক্ষেত্রে রাখা যায় পদার্থটি সাময়িকভাবে চুম্বকত্ব অর্জন করে, আর তার একক আয়তনে আবিষ্ট চুম্বক ভ্রামককে বলা হচ্ছে চুম্বকন মাত্রা। তাহলে আই এর একক কি হবে? আই এর একক হবে চুম্বক ভ্রামকের একক কি তোমরা জানো? আমি বলেছিলাম এম ইকুয়াল টু আই এ। আই মানে প্রবাহ মাত্রা এখানে, আর এ মানে হচ্ছে ক্ষেত্রফল। এম ইকুয়াল টু আই এ, তাহলে প্রবাহ মাত্রা এম্পিয়ার মিটার স্কোয়ার। তাহলে এটা হচ্ছে এম্পিয়ার মিটার স্কোয়ার। আর ভলিউম আছে নিচে, ভলিউম মানে হচ্ছে মিটার কিউব, মিটার কিউব। তাহলে হচ্ছে এম্পিয়ার মিটার মাইনাস 1। এটা হচ্ছে আই এর মাত্রা, এই আই এর একক এম্পিয়ার মিটার স্কোয়ার। মাত্রাও নির্ণয় করতে পারো, এম এর মাত্রা হচ্ছে এল, তাহলে এ এল মাইনাস 1, এটা হচ্ছে মাত্রা। তো চুম্বকন মাত্রাটা বোঝা গেল। চুম্বকন মাত্রা আমাদের কি বোঝায়? চুম্বকন মাত্রার ভৌত তাৎপর্য কি, মানে এটা থেকে আমরা কি জানতে পারি? এটা থেকে আমরা জানতে পারি যে বহিস্থ চুম্বক ক্ষেত্রে ও কতটা চুম্বকত্ব অর্জন করছে। অর্থাৎ একটা নিকেলের খণ্ডকে যদি ওই চুম্বক ক্ষেত্রে রাখতাম সে যতটা চুম্বকত্ব হতো, লোহাকে রাখলে তার থেকে বেশি হতো। ভিন্ন ভিন্ন পদার্থ ওই চুম্বক ক্ষেত্রে ভিন্ন ভিন্ন মাত্রায় চুম্বকিত হয়, এখান থেকে আমরা তার মাত্রাটা জানতে পারি। অর্থাৎ কে কত বেশি চুম্বকত্ব অর্জন করছে। যে যত বেশি চুম্বকত্ব অর্জন করতে পারবে বহিস্থ চুম্বক ক্ষেত্রে তার আয় তত বেশি হবে। মানে এই রাশিটা থেকে আমরা বুঝতে পারছি যে কোনো পদার্থ কতটা বেশি চুম্বকত্ব ধর্ম অর্জন করছে। তাহলে এটা হচ্ছে চুম্বকন মাত্রা। আরেকটা রাশি আমাদের জানতে হবে, সেটা হচ্ছে চুম্বক গ্রাহিতা। চুম্বক গ্রাহিতা
গ্রাহিতা বা প্রবণতা। প্রবণতা এটাকে ইংরেজিতে বলে ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি। ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটিকে আমরা কাই দিয়ে লিখি, অক্ষরটা হচ্ছে কাই, এরকম কাই। চৌম্বকগ্রাহিতা বা প্রবণতা, এখান থেকেই বোঝা যাচ্ছে গ্রাহিতা বা প্রবণতা, গ্রহণ থেকে গ্রাহিতা এসছে। প্রবণতা তো বুঝতে পারছো টেন্ডেন্সি। তো দুটো পদার্থ যদি আমরা রাখি, দুটো ভিন্ন ভিন্ন পদার্থকে যদি চৌম্বক ক্ষেত্রে রাখি, তো কেউ বেশি চুম্বকিত হতে পারে, কেউ কম চুম্বকিত হতে পারে। কিন্তু কেউ বেশি হলেও টাইমটা বেশি লাগতে পারে, আর যে কম হয়েছে তার টাইমটা কম লাগতে পারে। অর্থাৎ কেউ সহজে চুম্বকিত হয় না, আর কেউ তাড়াতাড়ি চুম্বকে পরিণত হয়, সে যাই হোক। তো এই রাশিটা থেকে আমরা সেটা জানতে পারবো যে সে কতটা তাড়াতাড়ি, কোনো পদার্থ কত তাড়াতাড়ি চুম্বকে পরিণত হয়। অর্থাৎ চুম্বকত্ব অর্জন করার, গ্রহণ করার ক্ষমতাকে বলা হচ্ছে বা প্রবণতাকে বলা হচ্ছে চুম্বকগ্রাহিতা বা ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি। এই রাশিটাকে আমরা কাই দিয়ে লিখি, আর কাই সমান হচ্ছে I/H। আই মানে হচ্ছে ম্যাগনেটিক ইন্টেন্সিটি বা চুম্বকন মাত্রা, আর এইচ হচ্ছে বহিস্থ চুম্বক ক্ষেত্রের প্রাবল্য, যার উৎস হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। তা আমরা আই সমান আবার কত জানি? M/V জানি। তো এটা যদি এখানে বসাই তাহলে হচ্ছে M/VH। তাহলে কাই সমান হলে M/VH। এখন ভি যদি 1 হয় আর এইচ যদি 1 হয়, তাহলে কাই সমান হবে M। এখান থেকে এটাকে আমরা সংজ্ঞায়িত করতে পারি কিভাবে? কোনো পদার্থকে একক প্রাবল্যের বহিস্থ চুম্বক ক্ষেত্রে স্থাপন করলে, H=1 বলে দিলাম। তাহলে কোনো চৌম্বক পদার্থকে একক প্রাবল্যের বহিস্থ চুম্বক ক্ষেত্রে স্থাপন করলে পদার্থটির প্রতি একক আয়তনে যে চৌম্বক ভ্রামক আবিষ্ট হয় তাকে তার চৌম্বক প্রবণতা বলে বা চৌম্বকগ্রাহিতা বলে। তাহলে কি বোঝা গেল? কোনো পদার্থকে, অর্থাৎ চৌম্বক পদার্থকে বহিস্থ চৌম্বক ক্ষেত্রে স্থাপন করলে, তো কীরকম চৌম্বক ক্ষেত্র? একক প্রাবল্যের। তাহলে কোনো চৌম্বক পদার্থকে একক প্রাবল্যের বহিস্থ চৌম্বক ক্ষেত্রে স্থাপন করলে পদার্থটির প্রতি একক আয়তনে যে চৌম্বক ক্ষেত্র আবিষ্ট হয় তাকে তার চৌম্বক গ্রাহিতা বা চৌম্বক প্রবণতা বলে। এটা একটা রাশি, এটা আমরা মেজার করতে পারি। আর হচ্ছে কুরির একটা সূত্র আছে, কুরিজ ল। কুরিজ ল বলছে কাই/M প্রপোর্শনাল টু 1/T। অর্থাৎ কোনো চৌম্বক পদার্থের চৌম্বক প্রবণতা তার পরম উষ্ণতার ব্যস্তানুপাতিক হয়। উষ্ণতা যত বাড়ে তার চৌম্বক প্রবণতা তত কমে যায়। অর্থাৎ বেশি উষ্ণ থাকলে পদার্থটা তার চুম্বকে পরিণত হতে সহজে চায় না, কম উষ্ণ থাকলে সে সহজে চুম্বকে পরিণত হয়। তো এটা হচ্ছে কুরিজ ল বলা হয়, কুরি-ভাইস ল অনেক সময় বলে। তো কুরিজ ল অর্থাৎ কোনো পদার্থের চুম্বক প্রবণতা তার পরম উষ্ণতার ব্যস্তানুপাতিক। অর্থাৎ উষ্ণতা বাড়লে সে সহজে চুম্বকে পরিণত হতে চায় না। এইবার দেখো এখানে যে ইকুয়েশনটা লিখেছিলাম লিখেছিলাম এখানে যে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়েছিল, বহিস্থ চুম্বক ক্ষেত্রকে যদি আমরা H বলি আর আবেশের দরুন চুম্বক ক্ষেত্রকে যদি আমরা BM বলি, তাহলে এটা কত হবে? ওখানে লিখেছিলাম B0 প্লাস BM, এরকম লিখেছিলাম আমি। এটা আবিষ্ট চুম্বক ক্ষেত্র। তাহলে B= আমরা এটা লিখতে পারি, B0 মানে তো H, বহিস্থ চুম্বক ক্ষেত্র H বলে দিলাম, প্লাস এটা BM। কিন্তু এটা আমরা জানি যে BM প্রপোর্শনাল টু হচ্ছে কাই। BM প্রপোর্শনাল টু H আর কি, H। বা BM প্রপোর্শনাল টু BM= হচ্ছে কাই H।
এটা যদি হয় তাহলে বি ইকুয়াল টু হচ্ছে এইচ প্লাস দেখি কাই এইচ। আর বি ইকুয়াল টু কত হচ্ছে, এই যে দেখো মিউ ইকুয়াল টু হচ্ছে বি বাই এইচ। তাহলে বি ইকুয়াল টু হচ্ছে মিউ এইচ, মিউ এইচ ইকুয়াল টু হচ্ছে এইচ প্লাস কাই এইচ। তো এইচ এইচ ক্যান্সেল হচ্ছে মিউ ইকুয়াল টু 1 প্লাস কাই। আমরা তাহলে লিখতে পারি মিউ আর ইকুয়াল টু 1 প্লাস কাই, এই সম্পর্কটা আমরা লিখতে পারি। ঠিক আছে, এটা জানলে হবে মিউ আর ইকুয়াল টু 1 প্লাস কাই। এবার আমরা আর কয়েকটা রাশি জানবো। সেটা হচ্ছে চৌম্বক রিটেনটিভিটি আর কোয়েরসিভিটি, দুটো জিনিস আছে। চৌম্বক ধারণ ক্ষমতা, চৌম্বক ধারণ ক্ষমতা, এটাকে ইংরেজিতে রিটেনটিভিটি বলে। রিটেনটিভিটি কেমন, এই দুটো পদার্থ আছে, একটা লোহা, একটা মনে করো নিকেল বা অন্য কিছু। এই দুটি পদার্থকে যদি বহিস্থ চুম্বক ক্ষেত্রে রাখা যায় তো দুটো পদার্থ কিছু না কিছু চুম্বকত্ব অর্জন করবে। কিন্তু বহিস্থ চুম্বক ক্ষেত্রে যদি সরিয়ে নেওয়া যায়, বহিস্থ চুম্বক ক্ষেত্রে যদি প্রত্যাহার করা যায়, তো দেখা যাবে কি হওয়ার কথা ছিল, যে ও বিচুম্বকিত হওয়ার কথা ছিল, চুম্বক ধর্ম না থাকার কথা ছিল, কিন্তু দেখা যাবে কিছু কিছু পদার্থের মধ্যে কিছুটা চুম্বকত্ব থেকে যাচ্ছে। এই যে চুম্বকত্ব থাকার ক্ষমতা, এটাকে বলছে চুম্বক ধারণ ক্ষমতা। মানে এই কিছু পদার্থ আছে যে বহিস্থ চুম্বক ক্ষেত্রে রাখলাম, সাময়িকভাবে চুম্বকত্ব হলো, বহিস্থ চুম্বক ক্ষেত্র আমি সরিয়ে নিলাম, তাহলে এ বিচুম্বকিত হয়ে পদার্থে পরিণত হওয়ার কথা ছিল। কিন্তু দেখা যায় পদার্থগুলোর কিছুটা চুম্বকত্ব ধরে রাখে, যে যত বেশি ধরে রাখতে পারে তার ধারণ ক্ষমতা তত বেশি। তাহলে ধারণ ক্ষমতার সংজ্ঞা দেবো আমরা, কোনো পদার্থকে বহিস্থ চুম্বক ক্ষেত্রে রাখলে সে সাময়িকভাবে চুম্বকে পরিণত হয়, আর বহিস্থ চুম্বক ক্ষেত্র প্রত্যাহার করলে তবুও তার মধ্যে কিছুটা চুম্বকত্ব অবশিষ্ট থাকে। এই অবশিষ্ট চুম্বকত্ব ধরে রাখার ক্ষমতাকে বলা হচ্ছে ধারণ ক্ষমতা। যে বেশি চুম্বকত্ব ধরে রাখবে তার ধারণ ক্ষমতা বেশি, যে কম চুম্বকত্ব ধরে রাখবে তার ধারণ ক্ষমতা কম। যেমন আমি বলছি যে স্টিল আর লোহা আর স্টিলকে যদি চুম্বক ক্ষেত্রে রাখা যায়, তাহলে দুটি সাময়িকভাবে চুম্বকে পরিণত হয়, কিন্তু বাইরের চুম্বক ক্ষেত্র প্রত্যাহার করলে দেখা যাবে লোহার চুম্বক ধর্ম সম্পূর্ণ অন্তর্হিত হয়েছে, কিন্তু স্টিল কিছুটা চুম্বকত্ব ধরে রেখেছে। মানে লোহার থেকে স্টিলের ধারণ ক্ষমতা বেশি। তাহলে এটাকে আমরা রিটেনটিভিটি বলি। আর একটা হচ্ছে চুম্বক সহনশীলতা। চুম্বক সহনশীলতা, এটাকে বলা হচ্ছে কোয়েরসিভিটি। কোয়েরসিভিটি এবার দেখো, দুটি পদার্থকে আমি চুম্বকে পরিণত করলাম বহিস্থ চুম্বক ক্ষেত্রে রেখে। বহিস্থ চুম্বক ক্ষেত্রে অপসারণ করলে, প্রত্যাহার করলে দুটোর মধ্যে কিছু না কিছু চুম্বকত্ব আছে। কিন্তু দেখা যাচ্ছে কাউকে যদি বেশি নাড়াচাড়া করা যায় বা একটু আছাড় দেওয়া যায় বা কোনোভাবে এটাকে বেশি ইউজ করা যায়, তো একজন দেখা গেল তার চুম্বকত্ব হারিয়ে ফেলছে, আর কেউ কেউ চুম্বকত্ব ধরে রাখছে। অর্থাৎ তাকে যদি আমরা অত্যাচার করি, চুম্বকের উপর অত্যাচার করা মানে হচ্ছে তাকে আছাড় মারা, হাতুড়ি দিয়ে আঘাত করা, তাপমাত্রায় বাড়িয়ে দেওয়া ইত্যাদি যদি করি, তো কেউ কেউ চুম্বকত্ব ধরে রাখে, কেউ কেউ চুম্বকত্ব হারিয়ে দেয়। যে ধরে রাখে তার সহনশীলতা বেশি, যে হারিয়ে দেয় তার সহনশীলতা কম। অর্থাৎ
চৌম্বক ক্ষেত্র অপসারণ করলেও যেটুকু চৌম্বক ক্ষেত্র ধরে রেখেছিল তাকে যদি আমি যথেচ্ছভাবে ব্যবহার করি, তাহলে কেউ চুম্বকত্ব হারিয়ে দেয়, কেউ ধরে রাখে। যে বেশি ধরে রাখতে পারে তার সহনশীলতা বেশি হয়, যে কম ধরে রাখতে পারে তার সহনশীলতা কম। অর্থাৎ এই দুটি রাশি থেকে আমরা এইটুকু জানতে পারি যে পার্মানেন্ট ম্যাগনেট, স্থায়ী চুম্বক তৈরি করতে গেলে কি ব্যবহার করতে হবে। এক ব্যবহার করতে হবে যার ধারণ ক্ষমতা বেশি আর সহনশীলতা বেশি। এই দুটোই যদি বেশি থাকে তাহলে তাকে আমরা স্থায়ী চুম্বক তৈরি করার জন্য ব্যবহার করতে পারি। এরকম পদার্থের নাম হচ্ছে লোহা, নিকেল, কোবাল্ট হবে না, এদের সংকর ধাতুগুলো যেমন অ্যালনিকো, টিকেনাল, প্যারামেলয়, এগুলো পদার্থের ধারণ ক্ষমতার সহনশীলতা বেশি হয়। এই কারণে এইসব পদার্থকে আমরা স্থায়ী চুম্বক তৈরি করতে ব্যবহার করি। তাহলে আমরা যে রাশিগুলো জানলাম, এক হচ্ছে কি কি রাশি জানতে হবে, চৌম্বক ভেদ্যতা, চৌম্বক ভেদ্যতা মিউ, আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা মিউ আর, চৌম্বক প্রবণতা, চৌম্বক গ্রাহিতা, চুম্বকন মাত্রা, চুম্বকন মাত্রা আই, চৌম্বক গ্রাহিতা, কাই, আর একটা হচ্ছে চৌম্বক ধারণ ক্ষমতা, চৌম্বক সহনশীলতা। তো এই মিউ আর থেকে আমরা কি জানতে পারি, আই তো বললাম, আই থেকে আমরা জানতে পারি কোনো পদার্থ বহিস্থ চুম্বক ক্ষেত্রে কতটা চুম্বকত্ব অর্জন করে, সেটা আই থেকে বুঝে যায়। চৌম্বক গ্রাহিতা থেকে বুঝতে পারি কত সহজে চুম্বকে পরিণত হয়। আর মিউ আর থেকে বুঝে যায় যে ওই পদার্থটা না থাকলে বহিস্থ চুম্বক ক্ষেত্রে কতটা বলরেখা থাকে, আর ওই পদার্থটা থাকলে কত বেশি বলরেখা তৈরি হয়, এগুলো থেকে সেটা বোঝা যায়। তো এই ধর্মগুলোর ভিত্তিতে আমরা সমস্ত পদার্থগুলিকে তিনটি ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে অয়স চুম্বক পদার্থ, অয়স চুম্বক পদার্থ, ইংরেজিতে ম্যাগনেটিক ম্যাটেরিয়াল বলে। দুই নম্বর হচ্ছে পরাচুম্বক পদার্থ, তিন নম্বর হচ্ছে তিরস চুম্বক পদার্থ, প্যারাম্যাগনেটিক, উপরটা হচ্ছে ফেরোম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক, আর নিচে হচ্ছে তিরস চুম্বক। এই তিনটা ভাগে ভাগ করছি আমরা। অয়স কথাটা মানে হচ্ছে সংস্কৃত কথা লোহা, লোহার মতো যারা পদার্থ তারা অয়স চুম্বক পদার্থ। এরা কি হচ্ছে, এরা চুম্বক ক্ষেত্র দ্বারা তীব্রভাবে আকৃষ্ট হয়। বহিস্থ চুম্বক ক্ষেত্রে যদি এদের রাখা যায় তাহলে এরা তীব্রভাবে আকর্ষণ হয় এবং এরা চুম্বক ক্ষেত্রের দুর্বলতর অংশের থেকে প্রবলতর অংশের দিকে, অর্থাৎ চুম্বক ক্ষেত্রে প্রাবল্যতা সব জায়গায় সমান নেই, কোথাও কম আছে কোথাও বেশি আছে। তো যেখানে কম আছে সেটা দুর্বল অংশ, যেখানে বেশি আছে চুম্বক ক্ষেত্রে সেখানে প্রবল অংশ। তাহলে এদের এইসব পদার্থগুলোকে রাখলে কি হবে, এরা তীব্রভাবে আকৃষ্ট হবে আর দুর্বল অংশ থেকে চুম্বক ক্ষেত্রের প্রবল অংশের দিকে সবেগে ধাবিত হবে, প্রচণ্ড বেগে ধাবিত হবে, মানে এরা তীব্র আকর্ষণ বোধ করে। আর এদের মিউ আর বা মিউ অনেক বেশি হবে, মিউ এদের ক্ষেত্রে গ্রেটার দেন 1 হবে, মানে 10,000 হতে পারে এরকম। আপেক্ষিক চুম্বক ভেদ্যতা 10,000, এই কথাটার মানে হচ্ছে মিউ আর মানে কি, মিউ বাই মিউ জিরো। মিউ জিরো যদি 1 হয় তো এর মিউটা 10,000-এর মতো হয়ে যাবে, অনেক বেশি হয়ে যাবে। তো এটা অয়স চুম্বক পদার্থের হয়। আর এদের চুম্বকন মাত্রাও বেশি হয়
চুম্বক গ্রাহিতাও বেশি এদের। চুম্বকন মাত্রা, চুম্বক গ্রাহিতা, চুম্বক ধারণ ক্ষমতা, সহনশীলতা ইত্যাদি অয়েস চুম্বক পদার্থের বেশি। তাহলে এদের মিউ বেশি হবে, আয়ও বেশি হবে, কাই বেশি হবে, চুম্বক ধারণ ক্ষমতা বেশি হবে, সহনশীলতা বেশি হবে। এরা হচ্ছে অয়েস চুম্বক পদার্থ। উদাহরণ হচ্ছে লোহা, নিকেল, কোবাল্ট। পরাচুম্বক পদার্থ, এদের কি হয়? এদের মিউ আর গ্রেটার দেন 1 হয়, মানে 1-এর থেকে বেশি হবে, সামান্য, খুব বেশি নয়। 2 হতে পারে, 3 হতে পারে, 1.05 বা 1.5 এরকম হবে। এরা কিন্তু খুব বেশি হবে না। এরাও কিন্তু চুম্বক ক্ষেত্র দ্বারা ক্ষীণভাবে আকর্ষিত হয়। বহিস্থ চুম্বক ক্ষেত্রে এরা ক্ষীণ আকর্ষণ অনুভব করে। আর এরাও দুর্বলতর অংশ থেকে প্রবলতর বা সবলতর অংশের দিকে ধীরে ধীরে ধাবিত হয়। এরা প্রচণ্ড বেগে ধাবিত হয়, এরা ধীরে ধীরে ধাবিত হয়। এই কথার মানে হচ্ছে এরা খুব ক্ষীণভাবে আকর্ষিত হয়। এদের চুম্বক প্রবণতা, চুম্বক গ্রাহিতা নিম্নমানের হয়। আর এটাও নিম্নমানের, মানে কিন্তু 1-এর থেকে বেশি। অর্থাৎ এইসব পদার্থকে যদি বহিস্থ চুম্বক ক্ষেত্রে রাখা যায়, তাহলে যে শূন্য মাধ্যমে যে কটা বলরেখা থাকতো, এরা তার থেকে একটু বেশি বলরেখা তৈরি করবে, খুব বেশি বলরেখা তৈরি করবে না। আর ওরা কি করবে? যদি 10টা থাকে তো ওরা 10,000 তৈরি করে দেবে, এরকম করবে। আর তিরস্চুম্বক পদার্থ হচ্ছে কি? এরা বহিস্থ চুম্বক ক্ষেত্রে আকর্ষিত হয় না, বরং ক্ষীণভাবে বিকর্ষিত হয়। এরা ক্ষীণভাবে বিকর্ষিত হয় এবং বহিস্থ চুম্বক ক্ষেত্রে এরা প্রবলতর অংশ থেকে দুর্বলতর অংশের দিকে ধীরে ধীরে চলে। অর্থাৎ সবল অংশ থেকে, স্ট্রং ফিল্ড থেকে এরা উইক ফিল্ডের দিকে ধীরে ধীরে যায়, অর্থাৎ এরা বিকর্ষিত হয়। আর এদের মিউ আর লেস দেন 1 হবে। এই কথাটার মানে হচ্ছে বায়ু মাধ্যমে যদি 10টা বলরেখা থাকে, এই পদার্থকে স্থাপন করলে সেখানে 10-এর থেকে কম হয়ে যাবে, কম বলরেখা তৈরি হবে, অর্থাৎ এরা বিকর্ষিত করে। এদের এগুলা সব ঋণাত্মক হবে, এদের চুম্বক ধর্ম নেই বললেই চলে। তাহলে এই অয়স্চুম্বক পদার্থ, পরাচুম্বক পদার্থ, তিরস্চুম্বক পদার্থের ধর্মগুলো বই থেকে পার্থক্যগুলো একটু করে নেবে। মিউ, মিউ আর, আই, কাই এদের কেমন হয় সেটা জেনে নিতে হবে। এবার আমরা কিছু কিছু ক্ষেত্রে এই ধর্মগুলোকে ভিত্তি করে পদার্থ নির্বাচন করতে পারবো। পদার্থ নির্বাচন, ধরো তড়িৎ চুম্বক তৈরি করতে হবে আমাদের, তড়িৎ চুম্বক। তো তড়িৎ চুম্বক কাকে বলে সেটা জানো? কোনো পদার্থকে যদি তড়িৎ প্রবাহের ফলে চুম্বকে পরিণত করা যায়, আর তড়িৎ প্রবাহ যদি বন্ধ করে দেওয়া যায়, তাহলে সঙ্গে সঙ্গে সেটা যদি বিচুম্বকিত হয়ে যায়, তখন তাকে আদর্শ তড়িৎ চুম্বক বলবো। অর্থাৎ ওই চুম্বকে তড়িৎ প্রবাহ পাঠালে চুম্বক হবে, আর তড়িৎ প্রবাহ বন্ধ করলে বিচুম্বকিত হয়ে যাবে, অর্থাৎ ডিম্যাগনেটাইজড হয়ে আবার আগের অবস্থায় ফিরে আসবে। সেটা হচ্ছে আদর্শ তড়িৎ চুম্বক। তাহলে তড়িৎ চুম্বক হতে গেলে এর চুম্বকন মাত্রা অবশ্যই বেশি হতে হবে, চুম্বক ভেদ্যতা বেশি হতে হবে, অর্থাৎ আপেক্ষিক চুম্বক ভেদ্যতা বেশি হতে হবে। এই দুটো জিনিস বেশি হতে হবে। আর চুম্বক গ্রাহিতাও বেশি হতে হবে, কাই। কিন্তু এর ধারণ ক্ষমতা, সহনশীলতা দুটোই কম হতে হবে। কারণ এর যদি ধারণ ক্ষমতা বেশি হয়, তাহলে তড়িৎ প্রবাহ বন্ধ করলেও, অর্থাৎ বহিস্থ চুম্বক ক্ষেত্র অপসারণ করলেও তার মধ্যে কিছুটা চুম্বকত্ব থেকে যায়, সেটা কাম্য নয় তড়িৎ চুম্বকের ক্ষেত্রে। অর্থাৎ এদের ধারণ ক্ষমতা আর চুম্বক সহনশীলতা অনেক কম হতে হবে। সেই সব পদার্থগুলো বিচার করলে কাঁচা লোহা তড়িৎ চুম্বকের মজ্জা হিসেবে ব্যবহার হতে পারে। কাঁচা লোহা, নরম লোহা যেটা, কারণ তার চুম্বক ভেদ্যতা বেশি, চুম্বকন মাত্রাও বেশি, চুম্বক গ্রাহিতাও বেশি, কিন্তু চুম্বক ধারণ ক্ষমতা, সহনশীলতা অনেক কম। তাহলে তড়িৎ চুম্বকের মজ্জা হিসেবে কাঁচা লোহা এই কারণে আমরা ব্যবহার করতে পারি। আরেকটা হচ্ছে স্থায়ী চুম্বক। স্থায়ী চুম্বক, স্থায়ী চুম্বক তৈরি করতে গেলে আমরা কি বলি? তাকে একবার চুম্বক বানিয়ে দিলাম, সে যাতে আর বিচুম্বকিত না হয়, সে যাতে সর্বদা ওই রকমই থাকে,
তাহলে সেটা হচ্ছে ভালো স্থায়ী চুম্বক। তাহলে তার কি কি থাকা দরকার? তার অবশ্যই চুম্বক ভেদ্যতা বা আপেক্ষিক চুম্বক ভেদ্যতা উচ্চমানের হতে হবে, চুম্বকন মাত্রা উচ্চমানের হতে হবে, চুম্বক গ্রাহিতাও উচ্চমানের হতে হবে, ধারণ ক্ষমতাও বেশি হতে হবে, সহনশীলতাও বেশি হতে হবে। এতগুলো জিনিস সবগুলোই বেশি হতে হবে। তো এইসব পদার্থের, লোহা নিকেল কোবাল্ট, এইসব পদার্থের এরকম ধর্ম নেই। এদের সংকর ধাতুর এইসব ধর্মগুলো আছে, সেগুলো হচ্ছে এল নিকো, তার মানে অ্যালুমিনিয়াম, নিকেল আর কোবাল্ট, এই তিনটা মিলিয়ে সংকর ধাতু তৈরি করা হয় এল নিকো। টিকোনাল, এইগুলা টাইটেনিয়াম, কোবাল্ট, নিকেল এবং অ্যালুমিনিয়াম, এরকম হয়তো হবে এটা, যাই হোক অ্যাকচুয়ালটা বলতে পারছি না। টিকোনাল, প্যারামেলয়, এইসব পদার্থ স্থায়ী চুম্বক। এবার ট্রান্সফরমারের মজ্জা, ট্রান্সফরমার যে আছে, ট্রান্সফরমারের বাংলা হচ্ছে আরোহক। যাই হোক আমরা বাংলা ব্যবহার করি না। ট্রান্সফরমার কি করে, যে এসি কারেন্ট যে আছে, এসি কারেন্টের ভোল্টেজ বাড়িয়ে দিতে পারে অথবা তার ভোল্টেজকে কমাতে পারে, সেটাকে আমরা ট্রান্সফরমার বলি। এটা একটা ব্যবস্থা, এই ব্যবস্থার সাহায্যে আমরা এসির বিভব প্রভেদকে বাড়াতে এবং কমাতে পারি, ভোল্টেজকে। তো ট্রান্সফরমারে যে মজ্জা হয়, সেখানে কী হয়, বারবার চুম্বকিত বিচুম্বকিত হয়। বারবার চুম্বকিত বিচুম্বকনের ফলে সেখানে প্রচুর তাপ উৎপন্ন হয়। তো তার কি কি ধর্ম থাকা দরকার? তার চুম্বক ভেদ্যতা উচ্চমানের থাকবে, চুম্বকন মাত্রা উচ্চমানের হতে হবে, চুম্বক গ্রাহিত উচ্চমানের, ধারণ ক্ষমতা সহনশীলতা কম হতে হবে। অর্থাৎ তড়িৎ চুম্বকের যা যা বৈশিষ্ট্য থাকে তারই সে বৈশিষ্ট্য থাকতে হবে, প্লাস একটা এক্সট্রা বৈশিষ্ট্য থাকতে হবে, তার নাম হচ্ছে হিস্টেরেসিস। এই হিস্টেরেসিস লুপ তার কম থাকতো, মানে হিস্টেরেসিস জন্য যে অপচয় হয়, শক্তির অপচয় হয়, তাপশক্তি উৎপন্ন হয়, সেটা কম হতে হবে। তা আমি তো তোমাদের হিস্টেরেসিসটা বলে দিচ্ছি কী জিনিস। হিস্টেরেসিস লুপ আগে আমরা জানবো। দেখো, আই আর এইচ, এই দুটো জিনিস আমরা জানি। আইটা হচ্ছে চুম্বকন মাত্রা, এটা বহিস্থ চুম্বক ক্ষেত্র, এটাই কিন্তু এর কারণ, মানে এর ফল হচ্ছে এটা। এইচ থাকলে তবে তো আই হবে, চুম্বকন মাত্রা হবে। এইচটা হচ্ছে, আইটা তাহলে এইচের উপর নির্ভর করবে, এইচ দিলে আই হবে। তাহলে আমরা এইচটাকে স্বাধীন চল বলতে পারি, আইটা অধীন চল। তাহলে এদিকটা এইচ আর এদিকটা আই প্লট করতে পারি গ্রাফে। তো বহিস্থ চুম্বক ক্ষেত্রে যত বেশি বাড়াবো আইটাও তত বেশি হবে, এটা আমরা জানি। বহিস্থ চুম্বক ক্ষেত্র প্রাবল্য যত হবে আইও তত বেশি হবে। তাহলে এইচ বাড়ার সাথে সাথে আইও বাড়বে। তাহলে এই লুপটা যদি আমরা আঁকি, এরকম হবে লুপটা। অর্থাৎ আমরা আই বাড়াচ্ছি, এইচ বাড়াচ্ছি, তো আইও বাড়ছে। এইচ বাড়াচ্ছি, আইও বাড়ছে। আই বাড়তে বাড়তে যখন এখানে গেল, এইচ বাড়িয়ে আই এখানে হলো, কিন্তু এইচ যখন প্রত্যাহার করছি, আই কমাচ্ছি, তখন এটা এই পথ দিয়ে আসছে না, তখন আসছে এই পথে। অর্থাৎ যখন এই জিরো, তখন তার কিছুটা আই থাকছে এইটুকু। এই জিরো হওয়া সত্ত্বেও তার কিছুটা
ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন, অর্থাৎ তার কিছুটা চুম্বকত্ব থেকে যাচ্ছে, তাহলে এই জায়গাটা হচ্ছে তার ধারণ ক্ষমতা এতটা। কিন্তু এইচ যা বাড়ছে, আইও বাড়ছে, কিন্তু এইচ কমালে আই আর কমছে না, তার পিছনে থাকছে। এই যে এইচের পিছনে আইয়ের পড়ে থাকাকে বলা হয় হিস্টেরেসিস ধর্ম। অর্থাৎ কোনো চুম্বক পদার্থে যদি এইচ আইএইচ কার্ভ আঁকি, আমরা গ্রাফ আঁকি, তো দেখা যাচ্ছে এইচ সর্বদা এইচের পিছনে থাকে। এই ধর্মটাকে বলা হয় হিস্টেরেসিস ধর্ম। আর এই গ্রাফের যে লুপটা, এই লুপটাকে বলছে হিস্টেরেসিস লুপ। এই লুপের ক্ষেত্রফল থেকে আমরা জানতে পারি, এই লুপের ক্ষেত্রফল যত বেশি হবে, দেখো এখানে অনেক সাইকেল আছে, এটা চুম্বকিত হয়েছে, আর এটা আবার বিচুম্বকিত হয়েছে। অর্থাৎ চুম্বকন আর বিচুম্বকনের বারবার হতে থাকলে যে তাপ ক্ষয় হয়, এই লুপ থেকে সেটা বোঝা যায় তাপ ক্ষয়টা। এই লুপের ক্ষেত্রফল যত বেশি হবে, তাহলে চুম্বকন বিচুম্বকনের জন্য তার তাপের ক্ষয় তত বেশি হবে। তাহলে ট্রান্সফরমারের মজ্জায় আমরা সেরকম পদার্থ ব্যবহার করব যার হিস্টেরেসিস লুপ কম হয়। লোহার হিস্টেরেসিস লুপ কাঁচা লোহার কম, স্টিলের বেশি হয়। এই কারণে কাঁচা লোহা বেশি ব্যবহার করা হয়, কারণ একটা ট্রান্সফরমারে সেকেন্ডে অনেকবার চুম্বকিত বিচুম্বকিত হয় সেটা। তাহলে 1 সেকেন্ডে যদি 100 বার চুম্বকিত বিচুম্বকিত হয়, তাহলে এরকম ঘন্টার পর ঘন্টা চললে প্রচুর তাপ উৎপন্ন হয় ট্রান্সফরমারে। এই কারণে ট্রান্সফরমারে আমরা কাঁচা লোহা ব্যবহার করি মজ্জা হিসেবে, স্টিল নয়। আশা করি হিস্টেরেসিস লুপ বুঝতে পেরেছ। আরেকবার বলে দিচ্ছি, হিস্টেরেসিস লুপ হচ্ছে যদি আমরা এইচ ভার্সাস আই কার্ভ আঁকি, তো দেখা যাচ্ছে কার্ভের চুম্বকিত আর বিচুম্বকনের জন্য আই সর্বদা এইচের পিছনে থাকে। এই ঘটনাকে বলা হয় হিস্টেরেসিস ধর্ম। তাহলে হিস্টেরেসিস লুপের আমাদের সব থেকে একটা বড় প্রয়োগ হচ্ছে, এখান থেকে আমরা বুঝতে পারবো যে কোনো পদার্থকে যদি সাইকেলের মধ্যে আনা যায়, অর্থাৎ চুম্বকিত বিচুম্বকিত করা যায়, তাহলে হিস্টেরেসিস লুপ থেকে জানতে পারবো কোনটাতে বেশি তাপ উৎপন্ন হবে, কোনটাতে কম তাপ উৎপন্ন হবে। যার হিস্টেরেসিস লুপ বড় সেখানে বেশি তাপ উৎপন্ন হবে, যার হিস্টেরেসিস লুপ কম সেখানে কম তাপ উৎপন্ন হবে। তো এই তো গেল আমাদের চুম্বক ধর্ম সম্বন্ধে। তবে আমি কয়েকটা প্রশ্ন করাচ্ছি, দেখো এগুলো জানা দরকার। যে একটা দণ্ড চুম্বক আছে, এরকম একটা দণ্ড চুম্বক আছে, চুম্বকটার দৈর্ঘ্য এল। এই চুম্বকটাকে দৈর্ঘ্যের অভিলম্ব বরাবর কেটে দুটুকরো করা হলো। এইভাবে এই চুম্বকটাকে যদি কেটে দুটুকরা করি, তাহলে প্রত্যেক টুকরোর চুম্বক ভ্রামক কত হবে? প্রত্যেক টুকরোর চুম্বক ভ্রামক কত হবে? তো আমরা এর দৈর্ঘ্য যদি এল হয়, তাহলে চুম্বক ভ্রামক এম ইকুয়াল টু কত হবে? এম ইন্টু 2m। এটা হবে গোটাটার চুম্বক ভ্রামক। তাহলে অর্ধেক টুকরোর কত হবে? অর্ধেক টুকরোর এখন কত হলো? এল, কিন্তু চুম্বকের মেরু শক্তি এম ছিল, যা এখন কাটার ফলে এখানে এম তৈরি হয়ে যাবে। এরকম যদি কেটে নিই, এখানে যা এম ছিল এর সমমেরু শক্তি সম্পন্ন এখানে একটা এম তৈরি হবে। তাহলে মেরু শক্তি অপরিবর্তিত থাকলো, অথচ দৈর্ঘ্য অর্ধেক হয়ে গেল, ফলে চুম্বক ভ্রামক অর্ধেক হবে। অর্থাৎ কাটা অংশের চুম্বক ভ্রামক এম ড্যাশ সমান হবে m/2। এর কারণ হচ্ছে মেরু শক্তি অপরিবর্তিত থাকলো, কিন্তু দৈর্ঘ্য অর্ধেক হয়ে গেল, ফলে চুম্বক ভ্রামক অর্ধেক হয়ে যাবে। এরপরে যদি এরকম হয় যে একটা দণ্ডচুম্বক আছে, এটাকে এই বরাবর দৈর্ঘ্য বরাবর কেটে দুটুকরো করা হবে। দৈর্ঘ্য বরাবর যদি কেটে দুটুকরো করি, তো প্রথমে কত ছিল? প্রথমে ছিল এম, মেরু শক্তি যদি এম হয় আর দৈর্ঘ্য হচ্ছে 2l, তাহলে এটা ছিল ওর চুম্বক ভ্রামক। এখন কেটে দিলাম, অর্ধেক করে দিলাম। উপরের অংশটা যদি আঁকি, তাহলে মেরু শক্তি যদি এভাবে কেটে দিয়েছে, মেরুটা অর্ধেক হয়ে যাবে। তাহলে এখন হবে m/2 আর এখানে হবে m/2। ফলে দৈর্ঘ্য একই থাকছে, কিন্তু মেরু শক্তি অর্ধেক হয়ে যাচ্ছে, ফলে এরও চুম্বক ভ্রামক অর্ধেক হয়ে যাবে। অর্থাৎ m'/2। অর্থাৎ দৈর্ঘ্যের অভিলম্ব বরাবর কাটি,
বা দৈর্ঘ্য বরাবর কেটে দুটুকরো করি, সর্বদা দেখা যাচ্ছে চৌম্বক ভ্রামক অর্ধেক হয়ে যাচ্ছে। এইবার মনে করো একটা দণ্ডচুম্বককে বেঁকে বাঁকিয়ে এমনভাবে বাঁকানো হলো, দণ্ডচুম্বকটা এরকম ছিল, এটাকে এমনভাবে বাঁকানো হলো যে একটা অর্ধবৃত্তাকার অংশের রূপ নিল, এরকম নিল। তো এটার দৈর্ঘ্য যদি 12 হয় তাহলে এটার কত ছিল, m = m × 12, এটা ছিল এর চৌম্বক ভ্রামক প্রথমে। এখন একে বাঁকিয়ে অর্ধবৃত্তাকার করা হয়েছে। তো এই অর্ধবৃত্তের ব্যাসার্ধ মনে করি r, এর ব্যাসার্ধ কত হবে r, তাহলে দুটা মেরুর মধ্যবর্তী দূরত্ব কত হবে, দুটা মেরুর মধ্যবর্তী দূরত্ব হবে 2r। তাহলে এখন পরিবর্তিত চৌম্বক ভ্রামক কত হবে, m × 2r, কারণ মেরু শক্তি একই থাকছে, বাঁকানোর ফলে পাল্টাচ্ছে না। কিন্তু এর তো মোট দৈর্ঘ্য কত, 12, এই দৈর্ঘ্যটা তো কম বেশি হবে না। তাহলে আমরা লিখতে পারি πr = 2l। কেন? তার কারণ হচ্ছে যে এই পথটা হচ্ছে, এই দৈর্ঘ্যটা হচ্ছে πr, মোট বৃত্তটা যদি হতো তাহলে 2πr হতো, তাহলে অর্ধবৃত্তের পরিধি কত হবে, πr। এই πr সমানই তো 2l, তাহলে r সমান কত হবে, 2l/π। তাহলে m' হচ্ছে m × 2 × 12/π সমান হচ্ছে 2/π m × 12, m' সমান হচ্ছে 2/π m। এমটা হচ্ছে প্রাথমিক চৌম্বক ভ্রামক। তাহলে দেখা যাচ্ছে m' সমান হচ্ছে 2/π m, আর 2/π এর অনুপাত একের থেকে কম, অর্থাৎ m' মাস্ট বি লেস দেন m, অর্থাৎ তার চুম্বক ভ্রামক হ্রাস পাবে, চুম্বক ভ্রামক কমে যাবে। তাহলে এটা আশা করি বুঝতে পেরেছ। কারণ এর প্রথমে দণ্ড ছিল তখন m = m × 2l ছিল, এখন একে বাঁকিয়ে দেওয়া হয়েছে, বাঁকিয়ে দেওয়ার ফলে এর ব্যাস কত হয়েছে, 2r। তাহলে দুটা মেরুর মধ্যবর্তী দূরত্ব 2r, তাহলে m' কত হবে, m × 2r। কিন্তু এই শর্ত থেকে জানি যে পরিধি সমান হচ্ছে 2l, πr সমান 2l, r = 2l/π। এটা এখানে সাবস্টিটিউট করলে আমরা m' সমান 2/π m পেয়ে যাচ্ছি। এখন আমরা আরেকটা দেখি যে একটা দণ্ড ছিল এরকম 2l দৈর্ঘ্যের একটা দণ্ড ছিল, এটাকে এমনভাবে বাঁকানো হলো, সমকোণে বাঁকিয়ে দেওয়া হলো এরকম। তাহলে সমকোণে যদি বাঁকিয়ে দিই তাহলে এটা l হবে, এটা l হবে। তো বলছে এরকম এরকম করে দেওয়া হয়েছে, তাহলে এর চৌম্বক ভ্রামক কত হবে। তো আগে চৌম্বক ভ্রামক কত ছিল, m × 2l, আর এখন এই দুটা মেরুর দূরত্ব কত হবে, মেরু তো একে থাকছে, দুটা মেরুর দূরত্ব হচ্ছে l² + l² সমান হচ্ছে √2l। তাহলে পরিবর্তিত হচ্ছে m' m × √2l। তাহলে √2 কমন নিলাম, √2/2 m × 2l বাই 1/√2 m × 2l মানে m সমান হচ্ছে m/√2। এক্ষেত্রেও চৌম্বক ভ্রামক কমে যাবে, এক্ষেত্রে চৌম্বক ভ্রামক কমবে।
আশা করি এগুলো বুঝতে পারছো। তাহলে আমরা চৌম্বক ধর্ম সম্বন্ধে আজকে চ্যাপ্টার শেষ করলাম। আর এরপরে আছে পৃথিবীর চুম্বকত্ব। তোমরা জানো যে পৃথিবী নিজে একটা বিশাল চুম্বক। পৃথিবী কেন নিজে একটা বিশাল চুম্বক? কারণ পৃথিবীর উপরে যদি একটা দণ্ডচুম্বকে রাখা যায়, অনুভূমিকভাবে ঝুলিয়ে রাখা যায় তার মধ্যবিন্দু থেকে, তাহলে তার অনুভূমিক থাকার কথা ছিল। কিন্তু কোনো কোনো জায়গায় দণ্ডচুম্বকটা কী করে, এটা যদি দণ্ডচুম্বক হয় এটাকে ঝুলিয়ে রাখা যায়, এরকম থাকার কথা ছিল। কিন্তু দণ্ডচুম্বকটা কোথাও ঝুলে যায়, এভাবে করে কোথাও ঝুলে যায়। তাহলে এইভাবে ঝুলে যাওয়ার অর্থ হচ্ছে কেউ না কেউ ওকে আকর্ষণ করছে। তো এখানে আকর্ষণ করার কেউ নেই, পৃথিবী আকর্ষণ করার আছে। ফলে আমরা বলতে পারি পৃথিবী একটা দণ্ডচুম্বক। অর্থাৎ একটা লোহার গোলক বড় যদি বানানো যায়, লোহার গোলকের উপর দণ্ডচুম্বকের যে আচরণ হয়, পৃথিবীর উপর লোহার গোলক যদি চুম্বকের বানানো যায়, চুম্বক দিয়ে একটা লোহার মতো গোলক বানানো যায়, তাহলে ওই চুম্বক গোলকের উপর একটা দণ্ডচুম্বকের যে আচরণ হয়, পৃথিবীর উপর ভূপৃষ্ঠের উপরও দণ্ডচুম্বকের আচরণ সেই মতো হয়। এই কারণে বলা হয় পৃথিবী একটা বিশাল চুম্বক। তাছাড়া আমরা কোনো লোহার দণ্ডকে যদি দীর্ঘদিন উত্তর দক্ষিণ দিকে মুখ করে রেখে দিই বা মাটির নিচে পুঁতে রাখি, তাহলে দেখা যাবে ওই লৌহ দণ্ডটি ক্ষীণভাবে চুম্বকত্ব অর্জন করেছে। তো আমরা জানি কোনো লোহা চুম্বক ক্ষেত্রে চুম্বকত্ব অর্জন করে, তাহলে পৃথিবীর ক্ষেত্রে যেহেতু চুম্বক অর্জন করছে, তাহলে পৃথিবী হচ্ছে নিজে একটা বিশাল চুম্বক। পৃথিবী যদি একটা বিশাল চুম্বক হয়, তাহলে আমরা কল্পনা করতে পারি যে পৃথিবীর মাঝখানে একটা বিশাল আকারের দণ্ডচুম্বক লুকানো আছে। আসলে কিন্তু এরকম দণ্ডচুম্বক লুকানো যায়, আমাদের কল্পনা করতে হবে ওটা। এই যে পৃথিবীর এরকম উত্তর মেরু, এটা ভৌগোলিক নর্থ, জিওগ্রাফিক্যাল সাউথ, আর এরকম দণ্ডচুম্বকটা আছে। এটা কানাডা পড়বে আমেরিকার এই জায়গাটা অস্ট্রেলিয়া বা কোনো একটা নিউজিল্যান্ড এরকম জায়গা পড়বে। আর এটা হচ্ছে 11 ডিগ্রি কোণ করে থাকে। ভৌগোলিক অক্ষের সাথে, অর্থাৎ ভৌগোলিক উত্তর থেকে এটা 11 ডিগ্রি পশ্চিমে আছে এদের মেরুটা। তো এর দুটা মেরু থাকবে। উত্তর দিকে যেটা মেরু আছে সেটাকে আমরা সাউথ বলি, আর নিচে যেটা মেরু আছে সেটা নর্থ। তাহলে আমরা জানি যে পৃথিবী যদি একটা বিশাল চুম্বক বলি, তো পৃথিবীর ভেতরে একটা দণ্ডচুম্বক এরকম লুকানো আছে। চুম্বকটা কানাডার দিকে আছে, যেটা মুখ সেটা সাউথ মেরু, আর অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের দিকে যেটা আছে সেটা নর্থ মেরু। এখন আমরা জানি যে দণ্ডচুম্বকের বলরেখাগুলো তৈরি হয় নর্থ টু সাউথ, নর্থ থেকে বেরিয়ে সাউথে ঢুকে, তাহলে এখানে নর্থ থেকে সাউথে যাবে। অর্থাৎ পৃথিবীর যে চুম্বক বলরেখাগুলো, এগুলা দক্ষিণ থেকে উত্তরের দিকে যায়, দক্ষিণ থেকে উত্তরের দিকে যায়। অর্থাৎ এরকম করে এখানে সব ঢুকছে, আর এগুলো এখান থেকে বেরোচ্ছে এরকম বলরেখাগুলো। তো দেখো এটা কিন্তু সবসময় 11 ডিগ্রি থাকে না, এটা কখনো পরিবর্তিত হয় বিভিন্ন কারণে, সোলার ফ্লেয়ার, সৌরঝড়, বিভিন্ন প্রাকৃতিক কারণে এটা পরিবর্তিত হতে থাকে। তো এখানে আমাদের কতগুলো জিনিস জানতে হবে। একটা হচ্ছে চ্যুতিকোণ, আর একটা হচ্ছে বিনতিকোণ। চ্যুতিকোণ কি জিনিস? চ্যুতিকোণ হচ্ছে যে আমাদের যে কোনো একটা জায়গায়, কোনো একটা পৃথিবীর যে কোনো একটা অঞ্চল বা একটা কোনো বিন্দুতে ম্যাগনেটিক কম্পাস বা চুম্বকের যে উত্তর মেরু আর ভৌগোলিক উত্তর মেরুর মধ্যে যে কোণ থাকে সেটাকে বলা হচ্ছে চ্যুতিকোণ। এই যে অর্থাৎ চুম্বক মধ্যতল না জানলে এটা হবে না। ভৌগোলিক মধ্যতল হচ্ছে কি, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু যদি একটা তল কল্পনা করি, তাহলে এটাকে ভৌগোলিক মধ্যতল বলা হয়। আর চুম্বক মধ্যতল হচ্ছে পৃথিবীর কোনো স্থানে একটা দণ্ডচুম্বক যদি উত্তর দক্ষিণ মুখ করে থাকে, দণ্ডচুম্বকে ঝুলে রাখলে উত্তর দক্ষিণ ও নিজস্ব উত্তর দক্ষিণ মুখ করে থাকবে, তাহলে তার উপরে যদি মধ্যতল কল্পনা করা যায়, তাহলে ভৌগোলিক মধ্যতল আর চুম্বক মধ্যতলের মধ্যবর্তী কোণকে বলা হয় চ্যুতিকোণ।
তো এরকম চ্যুতি কোণটা হবে, এটা যদি ভৌগোলিক মধ্যতল হয়, এই যে এটা ডেল্টা, এটা হচ্ছে চ্যুতিকোণ। এটা মনে করো চৌম্বক মধ্যতল, তো এটা ভৌগোলিক মধ্যতল। এই দুটো মধ্যতলের মধ্যবর্তী কোণ হচ্ছে চ্যুতিকোণ। আর বিনতি কোণ হচ্ছে একটা দণ্ডচুম্বককে যদি অনুভূমিকভাবে ঝুলিয়ে রাখা যায়, তাহলে দেখা যাবে ওর কোনো একটা মেরু নিচের দিকে ঝুলে আছে, তাহলে অনুভূমিকের সঙ্গে ওর মেরুটা যত কোণে ঝুলে আছে সেই কোণটাকে বলা হচ্ছে বিনতি কোণ। এই যে এরকম, এটা অনুভূমিক, আর এখানে এই যে এটা মনে করো সাউথ মেরু, এটা নর্থ মেরু, এরকম করে ঝুলে আছে, এটা থিটা, এটা হচ্ছে বিনতি কোণ। অর্থাৎ পৃথিবীর মোট চুম্বক প্রাবল্য অনুভূমিকের সঙ্গে যে কোণ করে তাকে বলা হচ্ছে বিনতি কোণ। পৃথিবীর মোট চৌম্বক ক্ষেত্র প্রাবল্য অনুভূমিকের সঙ্গে যে কোণ করে তাকে বলা হচ্ছে বিনতি কোণ। তো মনে করো পৃথিবীর মোট চৌম্বক ক্ষেত্র এদিকে আই, এটা উল্লম্ব, এটা অনুভূমিক, এটা উল্লম্ব উপাংশ, তাহলে এটা হচ্ছে অনুভূমিকের সঙ্গে যে কোণ করে সেটা হচ্ছে বিনতি কোণ। বিনতি কোণ, তাহলে আয়ের এদিকে যে উপাংশ সেটাকে এইচ বলি, আর এদিকটা উল্লম্ব উপাংশটাকে ভি বলি। তাহলে এই সমান আমরা কি লিখতে পারি, আই কস থিটা, আর ভি সমান আমরা লিখতে পারি আই সাইন থিটা। তাহলে ভি বাই এইচ হচ্ছে ট্যান থিটা, তাহলে ভি ইকুয়াল টু হচ্ছে এইচ ট্যান থিটা। আমরা যদি ভার্টিক্যাল জানতে চাই তাহলে এই ইকুয়েশন থেকে আমরা করতে পারবো। আরেকটা ইকুয়েশন হচ্ছে যে এটাকে স্কোয়ার করে অ্যাড করলে আই ইকুয়াল হবে √এইচ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। তো চুম্বক ক্ষেত্রে দেখো, পৃথিবীর চুম্বক ক্ষেত্রে জানতে গেলে তারা দুটো উপাংশ জানতে হয়, একটা ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ আর ভূচুম্বক ক্ষেত্রের উল্লম্ব উপাংশ। তবে আমাদের পরীক্ষাগারে ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ এইচটা খুব গুরুত্বপূর্ণ, এইচের একক হচ্ছে ওরস্টেট। তো আমি এটাতে আর বেশি আলোচনা করছি না, কারণ আমাদের সময় শেষ হয়ে গেল। তো ঠিক আছে, এরপরে আমরা চুম্বক আবেশ সম্বন্ধে পড়ব। আজকের মতো এখানে ক্লাস শেষ হলো। আমি জাকির হোসেন, মালদা রেল স্কুলের ফিজিক্সের টিচার।